প্রিয় দর্শক, বিজয়ের শুভেচ্ছা। 1971 সালের এই মাসেই আমরা অর্জন করেছিলাম আমাদের বহুল কাঙ্ক্ষিত স্বাধীনতা, যার পেছনে রয়েছে 30 লক্ষ শহীদ আর 2 লক্ষ মা বোনের আত্মত্যাগের ইতিহাস। মুক্তিযুদ্ধে আমাদের দেশের বীর সন্তানরা যুদ্ধ করেছিলেন জীবন বাজি রেখে। তাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বিজয়ের এই মাসে এনটিভির বিশেষ আয়োজন মুক্তিযুদ্ধের বীর ও বীরত্বগাথায় স্বাগত জানাচ্ছি আমি রোকন উদ্দিন। এই অনুষ্ঠানে আমরা কথা বলেছি জাতীয় জীবনে গুরুত্বপূর্ণ অবদান রাখা খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধাদের সাথে। ডক্টর তৌফিক-ই ইলাহী চৌধুরী বীর বিক্রমের জন্ম 1945 সালের 11 জানুয়ারি সিলেটে। 1964 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অর্থনীতিতে স্নাতক ও পরের বছর পাঞ্জাব বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। এরপর যোগ দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের শিক্ষক হিসেবে। 2 বছর পর 1968 সালে যোগ দেন সিভিল সার্ভিস অব পাকিস্তান সিএসপিতে। মুক্তিযুদ্ধের সময় ছিলেন মেহেরপুরের মহকুমা প্রশাসক। 8 নম্বর সেক্টরের অধীনে শিকারপুর সাব সেক্টরের কমান্ডার ছিলেন তিনি। দায়িত্ব পালন করেছেন বেনাপুল সাব সেক্টর কমান্ডার হিসেবেও। মুক্তিযুদ্ধে অসামান্য অবদান রাখায় তাকে দেয়া হয় বীর বিক্রম খেতাব। সরকারের সচিব হিসেবে দায়িত্ব পালন শেষে 2002 সালে অবসর নেন তিনি। আর 2009 সাল থেকে প্রধানমন্ত্রীর বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ বিষয়ক উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন ডক্টর তৌফিক-ই ইলাহী চৌধুরী বীর বিক্রম। আজকে আমাদের অনুষ্ঠানের অতিথি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ বিষয়ক উপদেষ্টা ডক্টর তৌফিক-ই ইলাহী চৌধুরী বীর বিক্রম। ডক্টর তৌফিক-ই ইলাহী চৌধুরী, আপনাকে স্বাগত আমাদের এই অনুষ্ঠানে। ধন্যবাদ। দর্শক, আপনাদের জানিয়ে রাখি 1971 সালে মেহেরপুরের মহকুমা প্রশাসক ছিলেন ডক্টর তৌফিক-ই ইলাহী চৌধুরী। 1971 সালের 17 এপ্রিল প্রথম অস্থায়ী সরকার গঠনের যে প্রক্রিয়া ছিল তার অন্যতম সংগঠক ছিলেন তিনি। সেই সময়ের গল্প দিয়েই শুরু করতে চাই। ডক্টর তৌফিক-ই ইলাহী চৌধুরী সেই সময়ের প্রেক্ষাপটে এই অস্থায়ী সরকার গঠন এবং এই প্রক্রিয়া একই সাথে ছিল জটিল এবং অত্যন্ত তাৎপর্যপূর্ণ। তো এটি আপনারা আসলে কিভাবে শুরু করেছিলেন বা কিভাবে করতে পেরেছিলেন? দেখেন, একটা সরকার গঠনের পিছনে অনেক ইতিহাস থাকে, এটা অনেক লম্বা গল্প হয়ে যায়। তবুও যেটুকু না বললেই নয় যে 60 দশকে যে আন্দোলন হচ্ছিল, 6 দফা আন্দোলন, সেটা আমাদের সবাইকে অনুপ্রাণিত করেছিল। যারা মেইন স্ট্রিম পলিটিক্স ছাড়াও আমরা যারা বাইরে ছিলাম, আমি তখন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ছিলাম, তারপরে সিভিল সার্ভিস অফ পাকিস্তানে যোগ দিই। কিন্তু এই আন্দোলন এত শক্তিশালী ছিল যে আপামর জনসাধারণের সাথে আমরা যারা চাকুরিজীবী ছিলাম তারাও জড়িয়ে পড়েছিলাম মানসিকভাবে। তারপরে চলে যাই সামনে 7ই মার্চ। 7ই মার্চে রেস কোর্সে বঙ্গবন্ধু যে বক্তৃতা দেন, লক্ষ লক্ষ লোকের যে জয় বাংলা স্লোগান, এটা আমাদেরকে পরিবর্তন করে দিল। আমিও তাদের সাথে মিলে শুধু জয় বাংলাই বললাম না, মানসিকভাবে প্রস্তুতি নেওয়া শুরু করলাম যে বাংলাদেশের শেষ অধ্যায় কিভাবে হবে জানি না, কিন্তু যেটুকুন পারি আমি চেষ্টা করব। এরপরে চলে যাই সামনে 25শে মার্চ। 25শে মার্চে রাত্রে পাকিস্তানিরা আমাদের উপর আক্রমণ করে। এটা অনেকটা আমরা অনুধাবন করতে পেরেছিলাম যে তারা একটা প্রস্তুতি নিচ্ছে। সেই জন্য 23শে মার্চ আমরা ঝিনাইদহতে কিছু বন্ধুবান্ধব একত্রিত হই, যারা বিভিন্ন প্রশাসনে ছিলেন। যেমন মাহবুবউদ্দিন আহমেদ ছিলেন এসডিপিও ঝিনাইদহ, বলিউর রহমান সাহেব ছিলেন এসডিও মাগুরা, কামরুদ্দিন সিদ্দিক সাহেব ছিলেন এসডিও নড়াইল, ফরিদ সাহেব ছিলেন এসডিও গোয়ালন্দ। মানে সবাই বাঙালি সরকারি অফিসার ছিলেন, কর্মকর্তা। রাইট, ঠিক। আমরা কি পাকিস্তান আর্মির বিরুদ্ধে বিদ্রোহ করব, এটা ধরেই নেওয়া হয়েছিল। সুতরাং আমরা এদিন কিছু কৌশলগত আলোচনা করলাম যে আমরা যদি আক্রান্ত হই তাহলে কী পদক্ষেপ নিব। প্রস্তুতি হিসাবে আমরা প্রথমত আমি এসডিও হিসাবে কোত বলে একটা জিনিস আছে, কোত মানে আর্মারি, যেখানে অস্ত্রশস্ত্র থাকে, সেটা দায়িত্ব ছিল আমার। তো আমি এখান থেকে একটা বাহানা করে আনসার মুজাহিদ এদেরকে ডাকলাম প্রশিক্ষণের জন্য বলে তাদের হাতে রাইফেলগুলো দেওয়া গেল। অল্প বিস্তর 303 রাইফেলের কিছু গুলি ছিল, সেগুলো ভাগাভাগি করে দিলাম এবং প্রশিক্ষণ শুরু হলো। এটা যেন শীতের প্রশিক্ষণ, কিন্তু সেই সাথে আমাদের নিজেদের মধ্যে বোঝাপড়া হয়ে গেল যে যখন আক্রমণ হবে
তখন আমরা আমাদের নিজেদের তরফ থেকে, মেহেরপুরের তরফ থেকে যেটুকু সম্ভব আমাদেরকে প্রতিরক্ষা করতে হবে। এরপরে 25শে মার্চ আপনারা জানেন যে ঢাকার উপর আক্রমণ হলো। তারপরে আমরা সে রাত্রেই কিন্তু সব ছাত্র জনতা যারা যারা এই সর্বদলীয় সংগ্রাম পরিষদ ছিল, ওই রাত্রেই, মাঝরাতেই বা রাতের শেষ দিকে একত্রিত হলাম, হয়ে আমার এখনও মনে আছে একটা টেবিলের উপর উঠে আমি তাদেরকে বক্তৃতা দিলাম। অন্ধকার, কৃষ্ণপক্ষের চাঁদ ছিল, এটুকু আমার মনে আছে। আমরা সবাই মিলে আমি বললাম যে দেখো, আমি তোমাদের সাথে আছি, এটা আমাদের সবার যুদ্ধ, এবং আমি এখন আর এসডিও না, আমি তোমাদেরই একজন। তারাও খুব আগ্রহ ভরে আমাকে গ্রহণ করলো। এই সময় আমাদের কুষ্টিয়া ছিল পাকিস্তান আর্মির ঘাঁটি, তখন তারা এসে ওখানে ঘাঁটি করেছে। আর চুয়াডাঙ্গা হলো আমাদের বিডিআরের হেডকোয়ার্টার, ফোর্থ বেঙ্গলের হেডকোয়ার্টার। আমরা তাড়াতাড়ি করে বর্ডার আউটপোস্ট যেগুলো ছিল, বিওপি বলে, তাদের সাথে যোগাযোগ করে বললাম যে তোমরা যারা অবাঙালি আছে তাদেরকে নিরস্ত্র করো। আর যোগাযোগ শুরু করলাম যে চুয়াডাঙ্গায় কী হচ্ছে না হচ্ছে। ওখানে মেজর ওসমান চৌধুরী এবং ক্যাপ্টেন আজম চৌধুরী দুজন ছিলেন বাংলাদেশ সেনা কর্মকর্তা। ওনারাও তখন কিন্তু এই স্বাধীনতা আন্দোলনে যোগ দিয়েছেন, কারণ মেজর ওসমান চৌধুরী তার আগে কুষ্টিয়া থেকে আসার সময় দেখেছেন তারা কীরকম শক্তি নিয়ে তৈরি হচ্ছে। তখন আমরা কুষ্টিয়াকে কেন্দ্র করে একটা যুদ্ধের পরিকল্পনা নেওয়া হলো যে আমরা 3 দিক থেকে আক্রমণ করব কুষ্টিয়াকে। আক্রমণের মূল ছিল আসলে মানুষের শক্তি, জনতার। কেন সবাই প্রকম্পিত করে স্লোগান দিল জয় বাংলা। আমার ধারণা এই পাকিস্তান আর্মিতে ভয় পেয়ে গেল যে কত লোক না এসেছে, এবং যুদ্ধে কিন্তু মরালটাই সবচেয়ে বড় জিনিস, আপনার আত্মবিশ্বাস চলে গেলে কে যুদ্ধ করতে পারে না। এই তারা পালানো শুরু করলো, কিন্তু পালায় তারা যেতে পারলো না। আমাদের হাতে ঝিনাইদের সাইডে অনেকগুলো অ্যাম্বুশের মতো করে রাখা হয়েছিল, তারা সবাই নিহত হয়। 200 জনের মধ্যে একজন মাত্র লেফটেন্যান্ট কর্নেল আতাউল্লাহ বলে একজন, লেফটেন্যান্ট আতাউল্লাহ, সে বন্দী হয়। এই জয়ের পরে আমাদের অনেক আত্মবিশ্বাস বেড়ে গেল। চুয়াডাঙ্গাতে বিরাট একটা মহড়া হলো, 30-40টা গাড়ি এবং অস্ত্রশস্ত্র নিয়ে। কিন্তু এই সময়ই দুটো ঘটনা ঘটতেছিল, যেটা আমাদেরকে, আমি 17 এপ্রিলের কথায় তাড়াতাড়ি যাচ্ছি, যে আমাদের উপর আক্রমণ করলো তখন পাকিস্তান বিমান বাহিনী। কারণ বিমান বাহিনী আক্রমণ আমি আর কেউ কখনো দেখিনি। তারা সেভার জেট এসে আমাদের ইপিআর হেডকোয়ার্টারের উপর বোমা ফেললো, এই নিচে নেমে এসে স্ট্র্যাফিং বলে গুলি করলো। আমাদের ছেলেবেলেরা একটু বলবো যে এটা বোকামি করেছে, বের হয়ে 303 রাইফেল দিয়ে গুলি করে উড়োজাহাজকে ফেলবে। সেভার জেট অবশ্যই পারবে না, তাতে অনেক হতাহত হলো। যে ওই সময়ই একজন ফ্রেঞ্চ জার্নালিস্ট আলফানসো বলে, উনি আমাকে তখন একটা, উনি ছিলেন তখন এগুলো কাভার করতেছিলেন ওই সময়, ওই দিনে, ওখানে ছিলেন চুয়াডাঙ্গা। উনি আমার একটা ইন্টারভিউ নিলেন। এটার প্রাসঙ্গিকতা এই জন্য বলতেছি যে এরকম প্রশ্ন আরও অনেকে করেছিল। এই ঘটনা যখন চলতেছে তখন তাজউদ্দিন সাহেব আর ব্যারিস্টার আমিরুল ইসলাম ওনারা যাচ্ছিলেন, মানে ঢাকা থেকে পালিয়ে এসেছেন। তো কাকতালীয়ভাবে আমার সাথেও দেখা, এই আমার বন্ধু মাহবুদ্দিন আহমদ, সে ছাত্রলীগের অনেক কর্মী ছিল, সে ওনাদেরকে ভালোভাবে চিনত যে ওনারা ছদ্মবেশে যাবেন কোথায়। আমি ওই সময় কিন্তু ভারতে যাচ্ছি যে কিছু অস্ত্রশস্ত্র আনতে। তাই বললাম যে ঠিক আছে, আমরা একসাথেই যাই। এই ওনাদেরকে নিয়ে ভারতে অস্ত্রশস্ত্র আনতে গেলাম। আবার একটু ফেরত যায়, ভারতে অস্ত্রশস্ত্র এমনি আসেনি। 26শে মার্চ আমি একটা চিঠি লিখি ভারতে, আমাদের সিল দিয়ে, যে আমাদেরকে অস্ত্রশস্ত্র দিয়ে সাহায্য করো। মানে মহকুমা প্রশাসনের চিন দিয়ে ভারতের কাছে লিখেছে সবার এমনি ওপেন লেটার, আমরা 10-15টা হয়তো লিখেছি। কিছু যে প্রশাসনের হাতে পড়েছিল, কিছু খবরের কাগজের হাতে পড়েছিল। ওই সুবাদে ওখানকার ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট এবং ব্যাটালিয়ন কমান্ডার কর্নেল চক্রবর্তী, ওনারা আমাকে ডেকেছিলেন বেতাই বিওপিতে। তা আমি অস্ত্র আনতে যাব যখন ওখানে, তখন গোলক মজুমদার ছিলেন ডিজি বিএসএফ, আর কর্নেল চক্রবর্তী ছিলেন। জিজ্ঞাসা করলেন যে আপনারা, আপনাদের একটা সরকার তো না হলে কীভাবে চলে, আমরা আপনাদের রাজনৈতিক নেতৃবৃন্দ না থাকলে আমরা কীভাবে আপনাদেরকে।
আমি বললাম আমাদের আছে, সাথে আমাদের আছে। বলে কে দে? তাজউদ্দিন আহমেদ এবং ব্যারিস্টার আমিনুল ইসলাম। ওনারা তো মানে এক্সাইটেড হয়ে বলে তাদেরকে নিয়ে আসেন। তারা নিয়ে গেলাম। আমি যদি পরে জেনেছি ওই সময় ওনাকে কলকাতা নিয়ে যাওয়া হয়, পরে দিল্লিতে উনি যান ঘটনা কি বলতে। এই সময় এই তাজউদ্দিন সাহেবের সাথে আমার একটু হৃদ্যতা হলো, বোধহয় উনি আমাকে পছন্দ করেছিলেন, যোগাযোগ রাখতাম। এবং এই সময় এক সময় খবর এলো যে আমাদের সরকার শপথ নেবে এই মেহেরপুরে আমবাগানে, বৈদ্যনাথতলা বলে একটা জায়গা। আমি আর মাহবুব, এই যে আমার বন্ধু, আমরা মিলে জায়গাটা দেখতে গেলাম। অজব পাড়াগায় একটা আমবাগান, কিছু বিচ্ছিন্ন কতগুলো জনবসতি। এখানে যে কোনো দিন কোনো ঘটনা ঘটতে পারবে কেউ কল্পনাও করেনি। ওখানে যে আমরা একটু সার্ভে করে কিছু একটা ছোট মঞ্চ করা, কিছু চেয়ার টেয়ারে জোগাড় করা, এলে বিএসএফের যারা ছিল কল চক্রবর্তী এবং মহাপাত্র বলে আরেকজন ক্যাপ্টেন ছিল, এরা সাহায্যও করলো। এগুলো দিয়ে কিছু চেয়ার জোগাড় করা হলো। তো ওখানে একটা ছোট দল, তারা আমাদের জাতীয় সঙ্গীত গাওয়ার জন্য তৈরি হলো। খুব সাদামাটা তাড়াতাড়ি একটা ঘটনা। এবং ওখানকার যারা পিআর এবং আনসারের যারা ছিল বর্ডারে, আমরা একটু বর্ডারে তখন আবার আমাদের নিজেদের বর্ডারকে একটা অ্যাপারেন্ট একটা সিম্বলিজমের জন্য কিছু কিছু লোক দিয়েছিলাম, যে আমাদের একটা সীমান্ত আছে, এমন না যে ইন্ডিয়ার সাথে আমরা সীমান্ত নাই। তারাও খুব উৎসাহিত হলো, প্লাস একটু অবাক হলো এখানে কী হবে না। পুরো আমরা বলিনি, এই কারণে বলিনি যে তখন আশঙ্কা করা যাচ্ছিল এখানে কোনো যদি সভা হয় তাহলে পাকিস্তান এয়ারফোর্স হয়তো আক্রমণ করতে পারে। কিন্তু যেহেতু এটা সীমান্তে, এয়ারফোর্স আক্রমণ করলে এটা ইন্ডিয়ান এয়ার স্পেসে যেতে হবে, সেই জন্য তারা করবে না। আর এখান থেকে স্থলভ দিয়ে ভাগ দিয়ে আসতে অসুবিধা আছে, রাস্তাঘাট ছিল না। তো সেই জন্য আমরা এটা ঠিক করেছিলাম, আমরা ভারতীয়দের সাথে মিলেই। এই যে তাদের সাথে যে যোগাযোগটা, সেই সময় তো যোগাযোগ করাও কঠিন ছিল, জাতীয় চার নেতার সাথে যোগাযোগ করাটা, এইটা কিভাবে করতেন? আমরা কিন্তু মেহেরপুরের সাথে মেহেরপুর চুয়াডাঙ্গার সাথে কলকাতার টেলিফোন লাইন রেজিস্টার করেছিলাম। সে টেলিফোনে যতদিন যোগাযোগ ছিল ততদিন করেছি। তারপরে আমাদের কিছু ওয়্যারলেস নেটওয়ার্কও ছিল, এই দিয়ে আমরা হপ করে যোগাযোগ রেখেছি। তারপরে ওনারা আসলেন 17 এপ্রিল কি সকালেই আসেন না আগের রাতে এসেছেন? না, সকালে 10টা 11টার দিকে একটা 50টার মতো গাড়ি আসলো। এর মধ্যে ওনারা ছিলেন অনেক সাংবাদিক ছিলেন, রিপোর্টার ছিলেন। আমরা অনেকটা মহাচ্ছন্ন হয়ে গিয়েছিলাম, কী হচ্ছে না কি হচ্ছে ওই বয়সে। যাই হোক, তখন প্রফেসর ইউসুফ আলী, উনি স্বাধীনতার যে উনাদের সোয়ারিং যেটা বলে সেটা করলেন, এবং আমাদের স্বাধীনতার সনদপত্র যেটা, এটা পড়ে শোনালেন, যেটা কিন্তু আমাদের স্বাধীনতার মূল সনদ, ডিক্লারেশন অফ ইন্ডিপেন্ডেন্স, যেটা ওখানেই লেখা ছিল যে কিভাবে সরকার চলবে, কিভাবে আন্তর্জাতিকভাবে সরকার নিজেদেরকে চালাবে, কেন আমরা সরকার করতে গেলাম, কেন আমরা পাকিস্তান থেকে বের আসা। খুব সংক্ষেপে আমি অনুরোধ করবো আপনারা পড়ে দেখবেন। এটা পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ ডিক্লারেশন অফ ইন্ডিপেন্ডেন্স। তো ওনারা তারপরে শপথ হলো, রাষ্ট্রপতি উপরাষ্ট্রপতি হিসাবে নজরুল ইসলাম সাহেব, প্রধানমন্ত্রী হিসাবে তাজউদ্দিন সাহেব, আর এখানেও বলা হয়, এবং রাষ্ট্রপতি হিসাবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। বলা তার ওনার অবর্তমানে উপরাষ্ট্রপতি ওনার রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবে। একটা ছোট করে সোয়ারিং সেরিমনির পর একটা আপনার গার্ড অফ অনার দেওয়া হয়। তখন যেটা করার কথা ছিল মেজর ওসমান চৌধুরী এসে করবেন, উনি সময় মতো পৌঁছাতে পারেননি। সেই জন্য আমি মাহবুব বুদ্ধি করে যা আছে আমাদের যারা আছে এদের নিয়েই অন্তত ছেড়ে ফেলতে হবে। তো মাহবুব পুলিশের লোক, সে জানতো, এবং ওরাও আনসার মুজাহিদ যারা কিছু প্রশিক্ষণ করেছে। এই ফাঁকে করে টোরে একটা ভালোই হয়েছে আমি বলবো, কিন্তু তাড়াতাড়ি একটা প্রস্তুতি হলো, গার্ড অফ অনার দেওয়া হলো। সেটা কি খুব দ্রুত শেষ করে ফেলেছিলেন? খুব দ্রুত করতে, কারণ ওনারা বুঝতেছিলাম আগে বলেছে তাড়াতাড়ি চলে যাবেন। তারপরেও বক্তৃতা দিলেন তাজউদ্দিন সাহেব, নজরুল ইসলাম সাহেব, আমি এবার যারা যারা আমাদের এখানে ছিল
আর্মি সামরিক বেসামরিক কর্মকর্তা তাদের সাথে আলাপ করে দেন, তখন কিন্তু বেশ বিভিন্ন জায়গা থেকে সামরিক বেসামরিক কর্মকর্তারা ওখানে উপস্থিত ছিল। যাই হোক, এই তাড়াতাড়ি করেই ঘণ্টা আড়াইয়ের মধ্যে অনুষ্ঠানটা হয়েছে। তো এই যে আপনি একজন সরকারি কর্মকর্তা হিসেবে এত কিছু করলেন, তো আপনার উপর কোনো চাপ বা কোনো কিছু, আপনাকে খোঁজাখুঁজি, আপনাকে ধরা, এ ধরনের কোনো কিছুর শিকার হয়েছিলেন কিংবা বা কোনো ভয় ভেতরে ছিল কিনা এই ধরনের? ভয় ভীতি তখন চলে গিয়েছিল। মাঝে সাঝে মনে হতো যে আজকে যে বাসায় আছি এখানে আমার মা ছিলেন 2 ভাইকে নিয়ে, ওনার সাথে কোনো যোগাযোগ নাই। পরে এসে জেনেছি যে মা শুরু থেকে যে খবরটা উঠে যায়, উনি বিভিন্ন বাসায় যেয়ে আমার ছোটো ভাইদের নিয়ে থাকতেন। কিন্তু খুব একটা ওই সময় পিছনে ফিরে তাকানোর, আমি কেন কেউই খুব পিছনে ফিরে তাকাইনি যে কি রেখে গেলাম, কাদের রেখে গেলাম। এটা অনেকটা স্বাধীনতার উন্মাদনা পেয়ে বলছিল। এর মাঝে কি এমন কোনো ঘটনা ঘটেছিল যে মানে মনে হচ্ছিল যে এই বুঝি শেষ হয়ে গেলাম, এই শেষ, মানে শিউরে ওঠার মতো কোনো ঘটনা এরকমের কি হয়েছে কিনা কখনো? যে একবার রেকগনিশন করতে গিয়েছিলাম, রেকি বলে এটাকে, রেকি করতে গেছি। তো আমি তখন ওই নিজেই দেখতে চাইছি, ওর সবাইকে ছেড়ে আমি একা নদীর পাড়ে গিয়েছি একটা গরু নিয়ে, মাথাল দিয়ে, মালকোচা, মেন্দের লুঙ্গি। কিন্তু আমরা এসব জায়গায় গেলে আমাদের পিছনে আমাদের কাভারিং ফায়ার বলি, যে কেউ যদি আমাকে আক্রমণ করে তাহলে আমাকে রক্ষা করার জন্য গুলি করা হবে এবং আমাকে ওই সময় আমি উইথড্র করতে হবে। কিন্তু একটা খোলা জায়গা ছিল। তা আমি গিয়েছি, যে আমি গরু নিয়ে একটু চলতেছি ফিরতেছি, তখন আমি দেখি আওয়াজ না, কিন্তু খুব পাশে যেখানে লুকিয়ে আছে আমাদের মুক্তিযোদ্ধারা, সেখান থেকে আমাকে আর ডাকা হচ্ছে ফেরত আসার জন্য। আমি বুঝতেছি না কি ব্যাপারটা কি, খুব উদ্বেগের সাথে। তা আমি দেখলাম এখানে ওদিকে দেখা যাচ্ছে পাকিস্তান আর্মি। তো আমি তো এখান থেকে তাড়াতাড়ি যেতে পারবো না, তাড়াতাড়ি গেলে তো আবার সন্দেহ করবে, আবার ওরা যেন কীভাবে বলতেছে। তা আমি দমনা হয়ে একটু তাড়াতাড়ি ফেরত যাওয়ার চেষ্টা করলাম। তো ওপেন জায়গা, তো সাথে সাথে গুলিগোলা শুরু হলো ওদের ওখান থেকে, এবং তুমুল গুলিগোলা হয়ে আমি একা। তা আমি ওখানে, আমরা নর্মালি গুলিগোলা হলে মাটিতে চলে যেতে হয়, তারপর ক্রল করে যেতে হয়। ওই একা ক্রল করে আল্লাহর মেহরবানিতে একটা অবস্থানে গেলাম যেখানে আমার ডাইরেক্ট গুলি লাগার সম্ভাবনা নাই। ওরা তখন এসে বললো যে স্যার, আপনি যে গিয়েছিলেন, আপনি যে শহরের লোক বোঝা যাচ্ছিল, আপনার হাঁটা চলাফেরা এটা আপনি কৃষকের মতো না। হ্যাঁ, এবং আমি ওই পাশে ওদের সাথে বাঙালি লোকও ছিল, এবং ওরা, আমরা সন্দেহ করতেছিলাম ওরা আপনাকে ধরে ফেলবে যে এটা অন্য কেউ, এবং সেই জন্য সেটা করলো, গুলিগালা করলো। কারণ আমি ভাগ্য ভালো থাকায়, নাহলে একা ছিলাম, এখানে বেঁচে আসার সম্ভাবনা খুব কমই ছিল। আরেকটি বিষয় আপনার কাছে জানতে চাই, যে সেই সময়ে তো যারা মুক্তিযোদ্ধা ছিলেন তাদেরকে আমাদের এই দেশের অনেকেই সহায়তা করেছেন, যারা হয়তো বাসা বাড়িতে ছিলেন বা যে কোনোভাবে নানান ভূমিকায় সহায়তা করেছেন। তো এরকম কারো কথা কি মনে পড়ে যে উনি খুব সহায়তা করেছিলেন, আপনি খুঁজছেন আর পাননি, বা কোনো বন্ধুর কথা কি মনে পড়ে যাকে আপনি এখনও খোঁজেন, বা কোনো সহায়তার কথা? আমরা তো খুব তাড়াতাড়ি মুভ করতে হতো, কারণ আমাদের এক অবস্থান শত্রু জেনে যেতে পারে, সেই জন্য কোনো এক জায়গায় আমরা থাকতাম না। এই নভেম্বর মাসের দিকে যখন আমরা কিছু অবস্থান নেওয়া শুরু করলাম, পাকিস্তানিরা তখন দুর্বল হয়ে পড়েছে, তখন আমাদের একসাথে অনেক লোক ছিলাম, মনে করবেন 200-র মতো লোক। আগে ছোট ছোট দলে ছিল 10-15 জনেতে, এর কোথায় থাকবো, কি খাবো। তো এই আমার মনে আছে আলমডাঙ্গার দিকে যখন পৌঁছালাম, ওখানকার বোধহয় এই স্থানীয় কোনো চেয়ারম্যান হবেন, উনি বললেন আমি সব ব্যবস্থা করে দিই। এবং আমরা স্কুলে একটা থাকার ব্যবস্থা হলো, খাওয়ারও ব্যবস্থা হলো। তখন যেটা দেখেছি যে মানুষের মধ্যে, সাধারণ মানুষের মধ্যে সাহায্য করা বা ঝুঁকি নেওয়ার যে সাহস ছিল, এটা অবিশ্বাস্য। তারা আমাদেরকে খাওয়ায়, তারপরে আমাদের থাকার ব্যবস্থা হলো। যদিও আমরা থাকতাম না, যে জায়গায় বলতাম থাকবো, মাঝরাতে উঠে সরে যেতাম, কারণ যদি আমাদের অবস্থান জেনে যায়। এরকম অনেকেই, কিন্তু আমি লজ্জিত যে তাদের নাম আমি মনে করতে পারতেছি না।
আচ্ছা, এই সময়ে কোনো বন্ধুর কথা মনে পড়ে বা আপনার পাশেই আহত হয়ে গেলেন কেউ, এরকমের কোনো স্মৃতি বা কোনো বন্ধুকে হারিয়েছেন যাকে এখনো আপনার মনে পড়ে? বন্ধু কিন্তু তখন সবাই, যুদ্ধে যারা আমরা গেছি সবাই বন্ধু। পুটখালি বিওপিতে যখন আক্রমণ করতে যাই আমরা, সেখানে আমাদের দেরি হয়ে যায় ওখানে পৌঁছাতে। আমাদের পৌঁছানোর কথা ছিল সবসময় আক্রমণ করতে হয় আর্লি ডন, এই সুবে সাদেকের সময়। মানুষ তখন দুর্বল হয়ে ঘুমে আসছিল, কিন্তু আমরা দেরি হয়ে গেছিলো, সেই জন্য আক্রমণ পৌঁছাতে যেয়ে কিন্তু ফেরতও আসা যাবে না। এটা এই কুষ্টিয়ার কাছে পুটখালি বলে একটা বিওপিতে। তো সেই সময় আক্রমণ আসা যাবে না যেহেতু, আর উপায় নাই, গুলিগালা শুরু করা হলো, আক্রমণ করার শত্রুর উপর। ওদের টাওয়ার ছিল, ওখানে যারা ছিল তাদেরকে আহত করে পড়ে গেল তারা। এই যে রুস্তম ছেলেটা খুব সাহসী ছিল, কিন্তু অনেকটা দুঃসাহসীও বলবো। আমি যখন খুব চিন্তিত যে এখান থেকে কীভাবে ফেরত যাব, কারণ আমাদের পিছনে আছে নাবারণ বলে একটা জায়গা, সেখানে কিন্তু ওদের পাকিস্তানের হেডকোয়ার্টার ছিল, এবং ওরা চাইলে আধা ঘন্টার মধ্যে আমাদের ঘিরে ফেলতে পারে। আমরা তো কোনো হেঁটে নৌকা দিয়ে গিয়েছি, যে কারণে আমি তখন আমাদের ফেরত আসার জন্য, আমাদেরকে কাভার দেওয়ার জন্য ইন্ডিয়ান আর্টিলারির সাহায্য নিই। তাদের বললাম তোমরা নাবারণের উপর গুলি করো, আর্টিলারি শেল, তাহলে ওখান থেকে ওরা চলতে পারবে না। এই সময় রুস্তম আশা বললো যে স্যার, আমরা যাওয়ার আগে আমি একটা বাংকার দেখতেছি, এটা ওরা কেউ নাই, ছেড়ে গেছে, তারপর ওটার মধ্যে যে এখানে যা অস্ত্রশস্ত্র আছে নিয়ে আসো। তাই বলে রুস্তম কী দরকার তোমার? বলে না স্যার আমাকে। তো ওদের সবার কাছে তখন গ্রেনেড থাকতো না, আমার কাছে একটা গ্রেনেড ওকে দিলাম, খুব সুদর্শন ছেলেটা। তারপরে সে এই পিন খুলে দৌড় দিল ওই বাংকারের দিকে, কিন্তু ও যারা বলেছিল ঠিক তা না, অন্য অন্য বাংকারে পাকিস্তান আমি ছিল। তো এক ঝাঁক গুলি দিয়ে রুস্তমকে ওখানে শেষ করে ফেল। তো রুস্তমকে আনার চেষ্টা করা হলো, আমাদের তারপরেও কিছু হতাহত হলো। পরের দিন কিন্তু আমরা খবর পেলাম যারা রুস্তমের লাশকে কেটে কেটে বটগাছের মধ্যে ঝুলে রেখেছিল, যাতে আমরা কেউ আর কোনোদিন সাহস না করি। সেই জন্য এটা অনেক রুস্তমের জন্য দুঃখ হয়, এবং তার এই মর্মান্তিক, তাকে যেভাবে উপহাস করে তারা যুদ্ধ জয় করতে চেয়েছিল, ইনশাল্লাহ আমরা সবাই মিলে সমবেতভাবে 16 ডিসেম্বর সেটাকে শেষ করেছিলাম। জি, এই যে যুদ্ধের শেষ দিনগুলো আর কি, ডিসেম্বরের শুরু থেকে বা তার আগে থেকে কি আপনারা বুঝতে পারছিলেন যে বিজয় আসছে আমাদের, বা সেই দিনগুলোতে কি করতেন আপনারা? পাকিস্তান আর্মি এক সময় ওই বঙ্গবন্ধু বলেছিলেন যে ভাতে মারবো, পানিতে মারবো, ওরা আস্তে আস্তে সীমাবদ্ধ হয়ে গেল তাদের বিল্ট আপ এরিয়া বলি, যেখান থেকে তারা নড়তে পারতেছিল না। তো তাদের অনেকটা অন্ধ হয়ে গেল, যোগাযোগ রাখতে পারতেছিল তাদের। শুধু আমরা তখন ঘিরে ফেলেছি, এবং আমরা নিশ্চিত ছিলাম যে এক সময় এটাকে তারা আত্মসমর্পণ করবে। একটা ধাক্কার প্রয়োজন ছিল, এই ধাক্কাটাই কিন্তু আমরা জয়েন্ট কমান্ড ভারতের সাথে মিলে যখন আক্রমণ করা হলো ডিসেম্বরে, এই ধাক্কাটা দিয়ে তাদেরকে দেখুন খুব একটা তারা যুদ্ধ করেনি, কিন্তু বেশি একটা জায়গায় আত্মসমর্পণ করে তাদের মনোবল মনে হয় একদম ভেঙে গিয়েছিল। সুতরাং এটা সময়ের ব্যাপার ছিল, কিন্তু অবশ্যই আমরা জয়ী হব, আমরা বিশ্বাস ছিল। আমাদের নিজের যে স্বাধীনতার যে ভিত্তি ছিল, এটা ন্যায়ের ভিত্তি ছিল, সেই ন্যায়ের ভিত্তির উপর দাঁড়ালে কোনো পরাজিত হওয়ার কোনো সম্ভাবনা থাকে, এই আত্মবিশ্বাসই ছিল আমাদের। 16ই ডিসেম্বর কোথায় ছিলেন আর কি করলেন? আমি তো যেহেতু পাকিস্তান ইন্ডিয়ান আর্মির সাথে আমরা মিলে জয়েন্ট কমান্ডে আসতেছিলাম, তখন আমি কুষ্টিয়াতে ঢুকতেছি, এবং 11 ডিসেম্বর কুষ্টিয়া মুক্ত হয়। তারপর আমাকে কুষ্টিয়াতে থাকতে বলা হলো, ওখানে আমরা টেন্ট ক্যাম্প করে আমি তারপর লেফটেন্যান্ট নুরুন নবী এরা মিলে ছিলাম কুষ্টিয়াতে। পরে কুষ্টিয়া একটু সংগঠিত হলে আমাদেরকে বলা যে আমরা বললাম তো তখন অধীর আগ্রহে ঢাকা আসবো, কিন্তু 16 ডিসেম্বর ওরা আত্মসমর্পণ করলো, এটা খবর পেয়েছি, কিন্তু আমাদের তখনও আমরা নিজেদের দায়িত্ব অবস্থান করতেছি। এই যে মুক্তিযুদ্ধ করলেন, দেশ স্বাধীন হলো, তারপরে আপনি দীর্ঘদিন আবারও সরকারি চাকুরিতে ছিলেন, তো মুক্তিযুদ্ধের 5 দশক পরে এখন আপনার কি মনে হয় আসলে যে মানে দেশকে কতটা এগিয়ে নিতে পেরেছেন, বা সামনের দিনে আরও কি প্রত্যাশা আপনার? দেখেন, আমাদের অনেক দুঃখ যে স্বাধীনতার পরপর যখন বাংলাদেশের অগ্রগতি হচ্ছে, তখন কি বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করা হয়। আমি সময় পেলে বলতাম যে
যে কোনো হত্যার পিছনে কারা বেনিফিশিয়ারি হয় দেখতে হবে, কে লাভবান হয়। আপনি দেখবেন পরের দিকে এটা লাভবান হলেন জিয়াউর রহমান, পাকিস্তানি সমর্থকরা, পাকিস্তানি দালালরা, এবং আমাদের ইতিহাসকে উল্টো করে দেওয়ার একটা প্রচেষ্টা হলো। শুধু আমরা কয়েকটা বছর হারালাম। ধরুন 90 থেকে আমাদের আবার ইলেকটেড গভর্নমেন্টের যাত্রা শুরু হলো। তো আমি এটা বলতেছি এই কারণে যে আমাদের যাত্রা 50 বছর হলেও 25-30 বছর আমরা দেশের জন্য সবাই মিলে কাজ করতে পেরেছি। এই সময়ের মধ্যে কিন্তু আমাদের অগ্রগতি দেখেন যে পাকিস্তান যখন আমরা যুদ্ধ শুরু হয় তখন পাকিস্তানের মাথাপিছু আয় ছিল আমাদের দ্বিগুণ, যে আগামী বছরে আমরা পাকিস্তানের দ্বিগুণ হবো আমাদের মাথাপিছু। তার কত বড় অর্জন, তারা আমাদেরকে নিঃস্ব করে চেয়েছিল। আমাদের কোনো বঙ্গবন্ধু যখন দেশ যাত্রা শুরু কিচ্ছু ছিল না। আমরা অনুষ্ঠানের একদম শেষ দিকে এসেছি। সর্বশেষে আপনার কাছে জানতে চাই যে বর্তমান তরুণদের জন্য আপনি কিছু বলতে চান কিনা? তরুণদের উপর আমি খুব বিশ্বাসী, কিন্তু যেটা দরকার যে একটা দেশকে বা নিজেকে সামনে নিয়ে যাওয়ার জন্য একদিকে যেমন ক্রিয়েটিভিটি লাগবে, সেই সাথে আবার সততা লাগবে এবং নিজের উপর আত্মবিশ্বাস। দেশপ্রেমের থেকে আসবে সততা, আত্মবিশ্বাস, উদ্ভাবনী শক্তি, এগুলো মিলে দেশপ্রেম আসে। কিন্তু এবং নৈতিকতাটা খুব ইম্পর্টেন্ট, খুব বিশেষভাবে প্রয়োজন। নাহলে আমি যদি নিজের জন্যই কাজ করি তাহলে তো এটা দেশের জন্য হলো না। আমি নিজের জীবনকে গড়ার সাথে সাথে যদি আর 10 জনের সাহায্য করতে পারি, এ খুব সিম্পল, কিন্তু এটা অনেক কঠিন হয়। আমরা আত্মকেন্দ্রিক হয়ে পড়ি। তো আমি নতুন প্রজন্মকে বলবো যে তোমরা আত্মকেন্দ্রিক হয়ে না। মানুষ কোনোদিনই আত্মকেন্দ্রিক হয়ে বড় হতে পারেনি। সে ব্যক্তি বিশেষও বড় হতে পারেনি, সামাজিকভাবে বড় হতে পারেনি। এবং এই পৃথিবীর বিভিন্ন জায়গায় যেসব পরীক্ষা নিরীক্ষা হচ্ছে রাজনৈতিক বা অর্থনৈতিক দর্শন নিয়ে, এই ঘাটতির কারণে কিন্তু পৃথিবীতে অনেক বড় বিপর্যয় এসেছে। অর্থনৈতিক বিপর্যয় এসেছে, রাজনৈতিক বিপর্যয় এসেছে, আন্তর্জাতিক বিপর্যয় এসেছে। সুতরাং এটা ব্যাপারে আমি তাদেরকে অনুরোধ করব, মানে শুধু নিজের জন্য না ভেবে সবার জন্য ভাবা। এটা আগে পুরনো কথা, কিন্তু আপনারা বড় বলে বড় সে নয়, লোকে যারা বড় বলে বড় সেই হয়, নতুন কোনো কথা না। কিন্তু আমরা বিভিন্ন কারণে আমরা বিচ্যুত হয়ে যায়। সেই জন্য আমি নতুন প্রজন্ম আশা করব তারা পারবে, কিন্তু আমরা যারা চলে যাচ্ছি তাদের একটা অনুরোধ তো রেখে যেতে পারি তাদের কাছে। আমাদের শেষ কথা হলো জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। এই বিজয়টা আমাদের বাংলাদেশ চিরজীবী হোক, এটাই আমাদের সবাই স্লোগান হোক। ধন্যবাদ ডক্টর তৌফিক ইলাহি চৌধুরী বীর বিক্রম আমাদেরকে সময় দেওয়ার জন্য। প্রিয় দর্শক, আমরা এতক্ষণ শুনলাম বীর মুক্তিযোদ্ধা ডক্টর তৌফিক ইলাহি চৌধুরী বীর বিক্রমের মুক্তিযুদ্ধ দিনের গল্প, স্মৃতি, নানান কথা। এবার বিদায়ের পালা। তার আগে আবারও সেই বীর সন্তানদের প্রতি সশস্ত্র সালাম, যাদের রক্তের বিনিময়ে অর্জিত হয়েছিল আমাদের স্বাধীনতা, পেয়েছিলাম বাংলাদেশ। আর মুক্তিযুদ্ধের চেতনায় আরও সমৃদ্ধির পথে এগিয়ে যাক আমাদের দেশ, সেই কামনায় আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এনটিভির সাথেই থাকবেন।